রিয়াল মাদ্রিদের একটা টার্ন অ্যারাউন্ড আপনারা টের পাবেন লা লিগাতে, কারণ বার্সেলোনার কাছে এল ক্লাসিকো হারার পর রিয়াল মাদ্রিদের একটা শর্ট টার্ন অ্যারাউন্ড আমরা দেখতে পাচ্ছি। লা লিগার টেবিলে তারা সেকেন্ড পজিশনে চলে এসছে, কিন্তু রেজাল্টেও সেটা রিফ্লেকশন আসছে। তবে বিলবাওর কাছে মাঝখানে তারা একটা ম্যাচ হেরে গিয়েছিল, যেই ম্যাচটাকে কিলিয়ান এমবাপে বলেছিলেন এটা ছিল তাদের টার্নিং পয়েন্ট। তারপর থেকে বেসিক্যালি জিরোনা ভায়াকানোর সাথে ড্র হয়েছিল, তার পরবর্তীতে লাস্ট ম্যাচে সেভিয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদ জিতেছে। রিয়াল মাদ্রিদের জন্য যেই কাজটা করা দরকার ছিল, তাদের মোমেন্টামটা রিগেইন করা দরকার ছিল। চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক হার, সেটা আপনার লিলের কাছে ছিল, তার পরবর্তীতে আপনি বার্সেলোনার কাছে হেরেছেন, খুবই ক্রুশাল দুটো ফিক্সচার হেরেছেন। এখন সেখানে আপনাকে টার্ন অ্যারাউন্ডটা খুব জরুরি ছিল, সেটা ফাইনালি চলে এসছে। এখন কথা হচ্ছে, ইজ দিস দ্য বেস্ট ভার্সন অফ রিয়াল মাদ্রিদ উই আর গোয়িং টু সি ইন দ্য নিউ ইয়ার? দেখেন 2025-এর শেষটা আপনি পার্টিকুলারলিও যদি এই 2024-এর শেষটা, 2024-এ কিন্তু হিসেব করে 5টা টাইটেল কিন্তু রিয়াল মাদ্রিদ এক ক্যালেন্ডার ইয়ারে তারা হচ্ছে গিয়ে নিজেদের ঘরে নিয়েছে। কিন্তু যখন ওই অক্টোবরে রিয়াল মাদ্রিদ আসলে পা হরকালো, একের পর এক ইনজুরি সমস্যা নিয়ে রিয়াল মাদ্রিদ টানছিল, এখন যখন আপনি লাস্টের এই কয়েকটা ম্যাচ দেখবেন তখন কিন্তু মনে হচ্ছে না, কার্লো আনচেলত্তিও একটা কথা বলছেন, এর থেকে ভালো এন্ডিং আমাদের এই বছরের আর হতে পারে না। এর ফলে কি হচ্ছে, রিয়াল মাদ্রিদ আসলে ফ্রেশলি 2025টা তারা আসলে স্টার্ট করতে পারবে। কারণ একটা সময় তো আসলে মনে হচ্ছিল যে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ইনজুরিতে পড়লেন, কিলিয়ান এমবাপ্পে তিনি অফ ফর্মে ছিলেন, এবং একের পর এক ইনজুরি সমস্যা তো আমরা দেখেছি। রাইট ব্যাক পজিশনে রিয়াল মাদ্রিদ যে এই পর্যন্ত যে আসলো, সেটাও তো হচ্ছে একটু অবাক করার মতোই। কারভাহাল নাই, সেখানে হচ্ছে আমরা দেখলাম ভালভার্দেকে খেলানো হলো রাইট ব্যাক পজিশনে, এছাড়া আর কোনো অপশনও ছিল না। এই মোমেন্টগুলোর মধ্যে যখন আসলে রিয়াল মাদ্রিদের দরকার ছিল যে পয়েন্ট হারানো যাবে না, তার অন্তত এই শেষ দিকটা এসে লা লিগায় সেই কাজটাই তারা করেছে, যে পয়েন্টগুলো হারায়নি। এবং বার্সেলোনা যখন পয়েন্ট হারাচ্ছিল, একই সাথে কিন্তু রিয়ালও পয়েন্ট হারাচ্ছিল, নাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের এতটাও 2 নম্বরেও কিন্তু থাকা লাগে না। রিয়াল মাদ্রিদ এই সিজনে যে পরিমাণ পয়েন্ট হারিয়েছে, আপনি যদি সেই হিসেবটাও করেন, কার্লো আনচেলত্তির দলের এইটাই একটা স্পেশাল ব্যাপার যে আপনি ধরতক্তা মার পেরে কিংবা একটা তাপ্পি মেরে দিয়ে সব কাজ চালিয়ে নিতে পারবেন। সেটা আমরা গত সিজনেও দেখলাম যে একের পর এক ডিফেন্সিভ ইনজুরির পর, যেখানে কোর্তোয়া পুরো সিজন ছিলেন না, ডেভিড আলাবা ইনজুরিতে পড়লেন, তিনি এখনও ফেরেননি, মিলিতাও একটা এইচএল ইনজুরিতে পড়েছিলেন, যিনি আবারও ইনজুরিতে পড়েছেন এইচএল ইনজুরিতে। এরকম সিরিয়াস ইনজুরিতে থাকার পরও রিয়াল মাদ্রিদ পুরো বছরে ম্যাচ হেরেছিল মাত্র 2টা। কিন্তু ওই রিয়াল মাদ্রিদের সঙ্গে এই রিয়াল মাদ্রিদের অনেক বড় একটা পার্থক্য আছে, সেটা সেট আপের কারণে কিলিয়ান এমবাপে এসছেন, তার উপর তো একটা এক্সপেকটেশনের ভার তো আছেই। জুড বেলিংহাম সিজনের শুরুতে ভালো করছিলেন না, তিনি ফাইনালি ফর্মটা ফেরাতে পেরেছেন। আই থিঙ্ক সবচেয়ে বড় আরেকটা বার্সেলোনার জন্য টার্নিং পয়েন্ট হচ্ছে রদ্রিগোর গোলে ফেরা। রদ্রিগো রিয়াল মাদ্রিদের জন্য যেই কতটুকু ইম্পর্টেন্ট একজন ফিগার, সেটা আসলে অফ দ্য বলে অনেক ভালোভাবে বোঝা যায়। যে তাকে আপনি যখনই যেই পজিশনেই খেলাচ্ছেন, হয় আপনি তাকে ফ্রন্টে মাঝখানে শুরু করাচ্ছেন এমবাপে এবং ভিনিসিয়াসকে ঠিক ওই কম্বিনেশনটা রাখার জন্য, বা রাইটে শুরু করাচ্ছেন, তিনি তার জায়গাটা খুঁজে পাচ্ছেন। এবং তার যে ইউ ক্যান সি মি ব্যাপারটা, যে সেলিব্রেশনে যে তিনি আসলে থাকেন কি থাকেন না, বা আলোচনায় থাকেন কি থাকেন না, সেটা নিয়ে আসলে একটা প্রশ্ন রেখে যায় যে তার কন্ট্রিবিউশন কতটুকু। ভিনিসিয়াসকে নিয়ে কথা বলা হয়, এমবাপেকে নিয়ে কথা বলা হয়, বেলিংহামকে নিয়ে কথা বলা হয়, তাদের ট্রায়োটার একটা নাম রয়েছে বিএমভি, কিন্তু সেই বিএমভির সঙ্গে আরটা যোগ করা হয় না। তিনি সেই কাজটা করে দেখাচ্ছেন, রদ্রিগো সেই কাজটা করছেন। সো এটা কার্লো আনচেলত্তির জন্য একটা বড় প্লাস পয়েন্ট, যে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ অতটাও যে ভালো করেছে পুরো 6 মাসের পার্সপেক্টিভে, তাদের হার কিন্তু অনেক রয়েছে, কিন্তু শেষের দিকটা কাজটা করতে পেরেছে, এবং সেই স্পার্কটা রিয়াল মাদ্রিদে দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে এই স্পার্কটাকে যতটুকু সম্ভব সামনের বছরে কন্টিনিউ করা। এক্স্যাক্টলি। এবং এই জায়গায় হচ্ছে আপনার অন অ্যান্ড অফ হচ্ছে মডরিচের কাছ থেকে রিয়াল মাদ্রিদ বেশ ভালো একটা সার্ভিস পেয়েছে। বয়স হয়ে গেছে, তারপরও সেই ক্লিনিক্যাল টাচগুলো কিন্তু দেখানো যাচ্ছে। হ্যাঁ, এখন শুরুতে যেই প্রশ্নটা উঠছিল যে যেহেতু টনি ক্রুসের একটা শূন্য স্থান রয়েছে রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডটাতে, সেটা কিন্তু প্রথম দিকে বোঝাও গেছে, বেশ ভালোভাবে বোঝা গেছে। ইনফ্যাক্ট আপনার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ সেটা এখনও বুঝতেছে। তারপরও মনে হয় কিছুটা হলেও কভার আপ করার একটা ওয়ে কার্লো আনচেলত্তি বের করেছে, কভার আপ করা গেছে। এবং একই সঙ্গে ওই আলাপটা আপনি এখন আর শুনছেন না, কারণ প্রবলেমও যেমন নতুন বের হয়েছে, তেমনি সলিউশনও বের হয়ে গেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।